পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও তীব্র উত্তাপ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার সমীকরণ, এই তিনের টানাপোড়েনে নতুন করে বিতর্ক উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না করে আক্রমণ শানালেন হুমায়ুন কবিরকে। অভিষেকের কটাক্ষ, মন্দির মসজিদ বানাতে পারেন, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। এই বক্তব্যের পরেই প্রশ্ন, কার উদ্দেশ্যে এই বার্তা, কেন এখন? আর কবিরের দল নিয়ে অভিষেক ঠিক কী বললেন? সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক এলাকায় ধর্মীয় ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিভিন্ন মঞ্চে ধর্মীয় প্রতীক, স্লোগান ও আবেগকে সামনে এনে রাজনীতি করার অভিযোগ উঠছে। এই আবহেই এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু ধর্মের নামে রাজনীতি গ্রহণযোগ্য নয়। সরাসরি নিশানা হুমায়ুন কবিরকে। অভিষেকের অভিযোগ, হুমায়ুন কবির সাম্প্রতিক সময়ে এমন কিছু বক্তব্য এবং অবস্থান নিয়েছেন যা ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক লাভ তোলার ইঙ্গিত দেয়। অভিষেক বলেন, যিনি ধর্মের কাজে যুক্ত থাকতে চান তিনি ধর্মের কাজ করুন, রাজনীতিতে থেকে ধর্মকে ঢাল বানাবেন না। এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়, কারণ এতে দলের ভিতরের শৃঙ্খলা ও আদর্শের কথাও উঠে আসে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে কবিরের দল। কোনো দল যদি ধর্মকে প্রধান রাজনৈতিক অস্ত্র বানায়, বিভাজনের রাজনীতি করে, উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক শান্তির বদলে পরিচয়ের রাজনীতি চালিয়ে তোলে, তাহলে সেই রাজনীতি বাংলার মাটিতে গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন, আমাদের লড়াই উন্নয়ন ও সাম্প্রতিক পক্ষে। যে রাজনীতি মানুষকে ভাগ করে, তার সঙ্গে আমাদের পথ এক নয়। এই বক্তব্যকে অনেকেই দলের ভেতরে বার্তা হিসেবেও দেখছেন। অভিষেক বোঝাতে চান, দল থেকে স্বেচ্ছাচারী মন্তব্য চলবে না। ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে দায়িত্বজ্ঞানহীন রাজনীতি বরদাস্ত নয়। দলীয় লাইনের বাইরে গিয়ে বক্তব্য দিলে রাজনৈতিক জবাব আসবেই। এখানে রাজনৈতিক বিশ্লেষকদের মত, অভিষেক নিজেই নেতৃত্বের জায়গা আরও দৃঢ় করলেন। অভিষেকের মন্তব্যের পর বিরোধীরা পাল্টা কটাক্ষে নামে। কেউ বলেন এটা দলের ভেতরের কোন্দল, কেউ বলছে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে উপদেশ দেওয়ার অধিকার কারও একার নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেক এই বক্তব্য শুধু একজন নেতাকে নিশানা নয়, এটা একটি রাজনৈতিক নীতি ঘোষণার মতো। সামনে ভোটের মরশুমে ধর্মীয় মেরুকরণ যাতে নিয়ন্ত্রণ থাকে, সেই বার্তাই দিতে চাইলেন তিনি। মন্দির মসজিদ বানাতে পারেন, তবে রাজনীতি ছেড়ে দিয়ে। এই এক লাইনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অবস্থান স্পষ্ট। প্রশ্ন এখন একটাই, এই বার্তার পর রাজ্য রাজনীতিতে কিভাবে পাল্টাবে সমীকরণ? হুমায়ুন কবিরের দল এতে কি জবাব দেয়? সবচেয়ে বড় কথা, বাংলায় রাজনীতির কেন্দ্রবিন্দুতে কি আবার ধর্ম বনাম উন্নয়নের লড়াই? উত্তর দেবে সময়। কেন বারবার হেরে যাই জানতে চেয়েছিলেন রাহুল। উত্তরে অমিত শাহ বললেন, ওকে বোঝানোর ক্ষমতা নেই। একটানা 3 বার কেন্দ্রের ক্ষমতায় 2024 সালে লোকসভা নির্বাচনে এনডিএ ও শরিক দলের সঙ্গে জোট করে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের বাকি এখনও 3 বছর। এর মধ্যে 2029 সালের নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার আমেদাবাদের এক জনসভায় তিনি দাবি করেন, 2029-এও বিপুল ভোটে জিতে সরকার গড়বে বিজেপি। শুধু তাই নয়, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। অমিত শাহর জবাব, লোকসভায় আলোচনার সময় রাহুল গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন কংগ্রেস কেন বারবার নির্বাচনে হারছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সাধারণ যুক্তিটা রাহুলের বোঝার বাইরে, তাকে বোঝানোর ক্ষমতা সত্যি আমার নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, জনগণের পছন্দের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে গেলে ভোট পাওয়া যায় না, আর কংগ্রেস নাকি ঠিক সেটাই করে। অমিত শাহ বললেন, বিজেপি সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে এসবের প্রতিটিতেই কংগ্রেস বিরোধিতা করছে। অমিত শাহের কথায়, সাধারণ মানুষ যা যা চায় কংগ্রেস ঠিক সেগুলোর বিরোধিতা করে, তাহলে ওরা কিভাবে ভোট পাবে? কংগ্রেসের সামনে আরো বড় ধাক্কা অপেক্ষা করছে। তার ভবিষ্যৎবাণী, আসন্ন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবারও হেরে যাবে। অমিত শাহের দাবি, বিজেপির সাফল্যের মূল শক্তি হলো মানুষের সমর্থন ও সরকারের নীতি। তিনি বলেন, মানুষ আমাদের ওপর ভরসা রাখে, আমরা যা সিদ্ধান্ত নিই তা দেশের স্বার্থে। আমেদাবাদের জনসভায় তিনি স্পষ্ট বলেন, 2029 সালে লোকসভা নির্বাচনে বিজেপি আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। এর পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধী যেন পরাজয় নিয়ে হতাশ না হয়, কারণ তার আরও উদাহরণ তিনি আগামী দিনে দেখতে পাবেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।